শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার সহকর্মীরাও, অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছে। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য। এবং এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আওতায় আনা। এই ফলাফলকে আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে নিজেদের, শিক্ষা বোর্ড, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শেখার ভবিষ্যৎ নিয়ে সততার সঙ্গে কথা বলার সময় এসছে। আমরা যা করছি, আমরা সমূল্যায়ন এবং বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। আমাদের উদ্দেশ্য অভিযোগ নয়, সমাধান খোঁজা। আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় একটি জাতীয় শিক্ষা পরামর্শ সভা আয়োজন করছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। আমরা সবাই মিলে প্রশ্ন করব, কি ভুল হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে বদলানো যায়। আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি। সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো, পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে। উদ্দেশ্য শাস্তি নয়, শেখা। কিভাবে মান উন্নত করা যায় তা বোঝা। আমরা এডটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করছি, কিভাবে ডিজিটাল শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, ইংরেজি এবং গণিতে ব্রিজ কোর্স বা বুট ক্যাম্প চালুর সম্ভাবনা আমরা অন্বেষণ করছি এবং বাস্তবতা যাচাই করে এগোব। আমরা মার্কিং রুব্রিক ও মডারেশন প্রোটোকল পর্যালোচনা করছি, যেন ভবিষ্যতের পরীক্ষায় শিক্ষকরা আরও একীভূত মানদণ্ডে মূল্যায়ন করতে পারেন। এর জন্য রিফ্রেশার প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর সম্ভাবনা বিবেচনাধীন। শেখার মান যাচাই করতে আমরা আন্তর্জাতিক রেফারেন্স ফ্রেমওয়ার্কগুলোকে দেখছি। TIMSS ও লানা আমাদের কাছে এমন দুটি কাঠামো, যা থেকে শেখা যায় কিভাবে গণিত, বিজ্ঞান এবং পাঠের গভীর বোঝাপড়া মাপ করা হয়। আমরা এখনই কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি না, বরং তাদের পদ্ধতি ও অভিজ্ঞতা থেকে শেখার সম্ভাবনা যাচাই করছি, যাতে আমাদের কারিকুলাম ও মূল্যায়ন আরও শক্তিশালী হয়। শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার সহকর্মীরাও, অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5%, ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। আমরা 3টি নীতিতে এগোতে চাই। বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয়, বাস্তবতাকে বুঝে এগোনো। দোষারোপ নয়, সমাধান খোঁজা। সংখ্যা নয়,
শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা শুনছি, আমরা শিখছি। আমাদের লক্ষ্য একটাই, একটি সৎ, জবাবদিহিমূলক এবং শেখাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করা, যেখানে প্রতিটি ফলাফলই হবে বাস্তব শেখার প্রতিফলন। প্রথমত, অতীতে কি হয়েছে আমরা মোটামুটিভাবে জানি। এসএসসি পরীক্ষা সময় আপনারা দেখেছেন এবং রিয়াকশন যেটা দেখেছি, আমাদের দিক থেকে সুনির্দিষ্ট বলা হয়েছিল যে খাতার যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন, শিক্ষার্থীরা যা পাচ্ছে সেটাই যেন পায়। এবং একই নির্দেশনা এবারও ছিল। কাজে আপনার দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছেন সেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ না। আমরা একটু পরীক্ষার বিষয়গুলো যদি থাকে একটু শেষ করে দিই, তারপর অন্য না, এটা আমরা সেই বিষয়গুলোই পর্যালোচনার জন্য সামনের সপ্তাহে আমরা এটাকে ঘিরেই উইল জিরো ইন অন দিস ইস্যু, যে এসএসসিতে আমাদের একটা বড় রকমের ফলাফল, ওই ধারাবাহিকতা এই বড় ফলাফল সেটাই করে এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু সেখানে এই জন্য এটা আমরা আমাদের নিজেদের থেকে কথাটা না বলে যারা শিক্ষার সাথে সম্পর্কিত, যে ভালো স্কুলগুলো যারা রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা কয়েকদিন পরেই আরো জুৎসই আমরা দিতে পারবো। আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখি প্রতি বছর যখন রেজাল্ট প্রকাশ হয় তখন কিছু প্রতিষ্ঠান থেকে মানে একদম পাশের হার একদম একজনও পাশ করে না। বিগত সময় এটা থেকে আসলে পর্যালোচনা করে এগুলোকে আপনার কারণটা বের করতে পেরেছেন কিনা, যে কেন একেবারে একজন স্টুডেন্ট পাশ করে? এবার মনে হয় 200 প্রতিষ্ঠান আছে, সংখ্যা আরো বেড়েছে। এটার পিছনে কারণটা কি হতে পারে? স্যারের অনুমিত ক্রমে বলছি। আসলে স্যার যেটা বলছিলেন যে আমরা সামনের সপ্তাহে একটা পর্যালোচনা বা এই কারণ খোঁজা সহ একটা ওয়ে ফরওয়ার্ড এরকম একটা পরিকল্পনাকে মাথায় রেখে স্যার বলেছেন কাদের এরকম একটা পরিকল্পনাকে মাথায় রেখে স্যার বলেছেন কাদের সাথে আমরা কথা বলবো। আরেকটা বিষয় আমরা ভাবছি যে যেমন আপনারা যেটা বললেন যে একেবারে শূন্য পাস, এই প্রতিষ্ঠানের সংখ্যা হলো 202টি, গতবার যেটা ছিল 65। আমাদের একটা চিন্তা বা পরিকল্পনা হলো যে আমরা এগুলো প্লাস কাছাকাছি একেবারে শূন্য, হয়তো শূন্যের কাছাকাছি আরও আছে। আমি যদি 58 ধরে থাকি, অ্যাভারেজ আমার টেন্ডেন্সিটা হলো 50 অ্যারাউন্ড। অনেকগুলো পাওয়া যাবে 10, 20 বা এরকম। যাদের পারফরমেন্সটা একেবারে কম, এইটাকে আমরা একেবারে একটা সার্ভে করবো বলে ভাবছি। করা আমাদের উদ্দেশ্য হলো কারণগুলো যথাযথভাবে খুঁজে বের করা। কারণ যদি খুঁজে বের করতে পারি আমরা সমাধানের উপায়ের দিকেও যেতে পারবো। আচ্ছা বলেন। আগে হয়েছে, এখন হলো আগের কারণ কিছু কিছু, যেমন আমাদের কাছে যেটা মনে হচ্ছে এরকম এভিডেন্স বেসড বা অ্যানালাইসিস বেসড আমরা যা করেছি বা ভাবছি সেটা হয়তো আমি ধারণা নির্ভর বলতে পারি, একটা পারসেপশন বেস বলতে পারি। কিন্তু আমি যখন একেবারে সার্ভে করব আমি পিন পয়েন্ট করতে পারবো কেন ঝামেলাগুলো হচ্ছে। আর যদি এই বছরের কথা বলি, এমন হতে পারে যে আমরা সবাই জানি শিক্ষাঙ্গনের পরিবেশটা খুব বেশি শিক্ষানুকূল ছিল না। এটা আমরা সবাই অনুভব করি। এটা যেমন শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, অভিভাবকদের জন্য হতে পারে, সেটারও কিছু প্রভাব থাকতে পারে অন্যান্য অনেক কারণের সাথে আর কি। কিন্তু আমরা আসলে এই যে ধারণা এইসবের উপর ভিত্তি করে পরিকল্পনা করতে চাই না। আমরা চাই সার্ভে করে আসল কারণ চিহ্নিত করি এবং তার ভিত্তিতে আমরা পরিকল্পনা করি যেন আমাদের আউটকামটা আমরা ভালো পেতে পারি। এটাই আমাদের অত্যন্ত দ্রুততার সাথে আমরা এই কাজটি সমাপন করতে চাচ্ছি।